তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 27তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 27তম ক্লাস। দেখেন, আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির দণ্ড, স্থগিত, মওকুফ এবং হ্রাস। এটাকে স্থগিতকে ইংরেজিতে বলে সাসপেনশন, মওকুফকে বলে রেমিশন এবং হ্রাসকে বলে কমিউটেশন। এই তিনটা বিষয় আলোচনা করব এবং এই বিষয়টা আলোচনা করেছে ফৌজদারি কার্যবিধির 401 থেকে 402 ধারা। 401 থেকে 402 ধারা। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন আইনের শিক্ষার্থী হিসেবে এই বিষয়ে জ্ঞান লাভ করা দরকার। শুধু যে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার জন্য পড়বেন তা না, এমনিতেও বোঝা দরকার। দেখেন, বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে। 49 অনুচ্ছেদটা গোল্ডেন। 49 অনুচ্ছেদে বলা হয়েছে, কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব, বিরাম মঞ্জুর করার বা যে কোনো দণ্ড, আন্ডারলাইন করেন, যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। মানে আমরা যদি 49 অনুচ্ছেদকে বিশ্লেষণ করি, তাহলে রাষ্ট্রপতি মোটামুটি এই জায়গায় যা খুশি তাই করতে পারে। মানে উনি দণ্ড বিলম্ব করতে পারে, হ্রাস করতে পারে, মওকুফ করতে পারে, কমাইতে পারে। বুঝতে পারছেন? তো তবে বাড়ানোর কোনো ক্ষমতা এই জায়গা দেয় নাই। উনি জাস্ট ওই দয়ার সাগর আর কি। মানে কমাইতে পারবে, হ্রাস করতে পারবে, তবে বাড়ানোর কথা বলে নাই। সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা ব্যতীত বলতেন, এই বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদে তো ক্ষমার অধিকার দিছে। তো এটা ছাড়াও ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 401 এবং 402 ধারায় গোল দিবেন সরকারকেও এই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এই কথাটার মূল অর্থ কি? মানে বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদে যে ক্ষমতা দিছে, সেম ক্ষমতাটা ফৌজদারি কার্যবিধির 401 আর 402 ধারায় প্রয়োগ করে সরকার। রাষ্ট্রপতি প্রয়োগ করে সংবিধানের কত, 49, আর সরকার প্রয়োগ করে 401 আর 402। তো আমরা চলে এসে দেখেন, আহ ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 401 ধারায় গোল দিবেন সরকার কোন দণ্ডিত আসামির দণ্ড কার্যকর গোল দিবেন স্থগিত বা সাসপেন্ড করতে পারে, বা সম্পূর্ণ বা যে কোনো অংশ, আন্ডারলাইন করবেন, মওকুফ বা রেমিট করতে পারে। তিনটে স্টার দেন। 401 ধারায় সরকার যে আসামিরে একবার দণ্ড দিয়ে দিছে আদালত, সে আসামির দণ্ড সরকার সাসপেন্ড করতে পারে, স্থগিত। খালেদা জিয়ার দণ্ড সাসপেন্ড করে তারে মুক্তি দিছিল। 2 বছর খাটার পরে তার দণ্ড স্থগিত করে তারে সরকার মুক্তি দিছে। কত ধারায়? 401 ধারায়। ইভেন সরকার ইচ্ছা করলে, এই যে পরের লাইন দেখেন, শাস্তির সম্পূর্ণ বা যে কোনো অংশ মওকুফ করতে পারে। তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়ে বলতো যে এখানে আমাদের কিছু করার নাই, যা করার রাষ্ট্র আদালত করবে, আমাদের মওকুফ করার কোনো ক্ষমতা নাই। ওনার বক্তব্য কি সঠিক কিনা বলেন? এই জায়গায় আপনি যে জায়গায় স্থগিত করছেন সেই জায়গায় আপনার মওকুফের ক্ষমতা ছিল। আপনি ইচ্ছা করলে তারে মওকুফ করতে পারতেন। বুঝছেন? তাহলে 401 ধারায় যে ক্ষমতাটা প্রয়োগ করে, কে প্রয়োগ করে? সরকার। কি কি পারে? স্থগিত বা সাসপেন্ড, মওকুফ বা, না হ্রাস না, মওকুফ বা রেমিট। মওকুফ বা রেমিট। মওকুফ আর হ্রাস কিন্তু এক না। মওকুফ মানে টোটালি মওকুফ করা, আর হ্রাস মানে 10 দিন ছিল 5 দিন করা। বুঝছেন? অন্যদিকে 402 ধারায় গোল দেন। 402 ধারায় দণ্ড হ্রাস বা পরিবর্তন করে অন্য কোনো দণ্ড দিতে পারে। 402 ধারায় হলো টোটালি মওকুফের কোনো বিধান নাই।
হ্রাস বা পরিবর্তন করে অন্য কিছু দিতে পারে। ধরেন যাবজ্জীবন থাকলো, 20 বছর করে দিল, বা সশ্রম ছিল, বিনাশ্রম করে দিল, 5 বছর ছিল, 2 বছর করে দিল, এটা বাট টোটালি মকুব করার ক্ষমতা 402 এ নাই। 402 ধারায় সরকার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস ও সশ্রম কারাবাসকে বিনাশ্রম কারাবাসে হ্রাস করতে পারে। বুঝছেন? তাহলে আমাদের এখানে ইংরেজি টার্ম মনে রাখতে হবে। যদি আপনাকে বলে যে সাসপেন্ড এন্ড রেমিট করে কত ধারায়, 401, আর কমিউট করে 402। অতঃপর দেখেন 401 এবং 402 ধারায় সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে বলতে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই একই ক্ষমতা প্রয়োগ করতে পারে 402 ক ধারায়। 402 ক ধারা, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে আমরা তো জানি যে প্রেরোগেটিভ অফ মার্সি বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে আছে? 49। এখন 49 অনুচ্ছেদে যা আছে এটা সরকার প্রয়োগ করে কত কত ধারায়? 401 আর 402। তাহলে আমরা এখন পর্যন্ত ফৌজদারি কার্যবিধিতে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা কিন্তু পাই নাই, বাট ফৌজদারি কার্যবিধিতে সংবিধানের ওই 49-এর মতো রাষ্ট্রপতিরও ক্ষমা প্রদর্শনের অধিকার আছে, সেটা হলো 402 ক। 402 ক। তবে কথা আছে ভাই, এই জায়গায় রাষ্ট্রপতি শুধু মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে, মৃত্যুদণ্ড হ্রাস বা ক্ষমা অন্য কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি পারবে না। ওই যে বলাই আছে, আমি গোল দিতে বলছিলাম, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি সে একই ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে রাষ্ট্রপতি কি মওকুফ করতে পারে, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দিলে মওকুফ করতে পারবে? পারবে না, কারণ ফৌজদারি কার্যবিধি 402 কতে ওনার ক্ষমতা লিমিটেড। ঠিক আছে? এখন আপনারা একটু লেখেন যে প্রেরোগেটিভ অফ মার্সি, ইংরেজি বানান বলি, একটু লেখেন। প্রেরো, PRE, সবাই একবারে লেখেন, PREROGATIVE, PRERO, প্রেরো, GATIVE, প্রেরোগেটিভ অফ, ও এফ অফ, স্পেস দিয়ে TIVE, হ্যাঁ, প্রেরোগেটিভ অফ মার্সি, MERCY, এটা লেখেন, বাংলা লেখেন ক্ষমা প্রদর্শনের অধিকার। ক্ষমা প্রদর্শনের অধিকার। লিখছেন? লেখেন আর্টিকেল, আর্টিকেল 49, আর্টিকেল 49, ব্র্যাকেটে লেখেন সংবিধান। ধারা 402 ক, ধারা 402 ক, ব্র্যাকেটে লেখেন ফৌজদারি কার্যবিধি। আগে আর্টিকেল 49 ব্র্যাকেটে সংবিধান, ওটি লিখবেন এক লাইন, তারপরে লিখবেন ধারা 402 ক, ব্র্যাকেটে লিখবেন ফৌজদারি কার্যবিধি। লিখছেন? ধারা 55 ক, ধারা 55 ক, ব্র্যাকেটে লেখেন দণ্ডবিধি।
দণ্ডবিধি লিখছেন? তাহলে জিনিসটা আমরা মনে রাখবো, স্যার, প্রেরোগেটিভ অফ কোথায় কোথায় আছে। স্যার এটা একটু বুঝতে পারি না, এটা 402 হইলো ফৌজদারি কার্যবিধি, জি। আর দণ্ডবিধি হলো 55, 55 ক। হ্যাঁ, তো বুঝলেন নাই কি? সবই তো বুঝলেন। জি স্যার, ঠিক আছে। এই ধারাগুলো হলো প্রেরোগেটিভ অফ মার্সি, মানে রাষ্ট্রপতির ক্ষমতা এই আইনের এই ধারায় আছে। তো এর মধ্যে শুধুমাত্র ফৌজদারি কার্যবিধিতে উনার ক্ষমতা লিমিটেড। ফৌজদারি কার্যবিধি অনুসারে উনি শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, কিন্তু বাদ বাকি সব জায়গায় উনি যে কোনো দণ্ড, সাজা মওকুফ করতে বা হ্রাস করতে পারে। তাহলে কোথায় কোথায় আছে বলেন? সংবিধানের 49, ফৌজদারি কার্যবিধির কত? 402 ক। দণ্ডবিধির কত? 555 ক। 555 খাইতেন নাকি? 55 ক, জি। দেখেন, তাহলে আমরা চলে আসি দণ্ডবিধির অধীন দণ্ড হ্রাসের ক্ষমতা 54 ও 55। অন্যদিকে দণ্ডবিধির 54 ধারায় সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে দণ্ডবিধিতে উল্লেখিত যে কোনো কারাদণ্ড প্রদান করতে পারে। মানে দণ্ডবিধির 54 ধারায় উনি সরকার জাস্ট মওকুফ করতে পারে না, হ্রাস করতে পারে। 54 ধারায় হ্রাস করতে পারে কি বলেন? মৃত্যুদণ্ড। আর দণ্ডবিধির গোল দিবেন 55 ধারায় সরকার আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাবাসকে কমিয়ে 20 বছর কারাদণ্ড দিতে পারে। মানে উনি যাবজ্জীবন কারাদণ্ডটা কমিয়ে 20 বছর পর্যন্ত দিতে পারে। তাহলে দণ্ডবিধিতে ওনার কমিউট করার বিধান আছে, মানে হ্রাস করতে পারে, কিন্তু মওকুফের কোনো বিধান সরকারের দণ্ডবিধিতে নাই। বুঝেন কিনা? ফৌজদারি কার্যবিধি 401, 402-তে যেরকম 401 উনি মওকুফ করতে পারে, 402-তে হলো হ্রাস করতে পারে, কিন্তু দণ্ডবিধিতে 54, 55-তে মওকুফের কোনো বিধান নাই। 54-তে হ্রাস করে হলো মৃত্যুদণ্ড, 55-তে হ্রাস করে কি? যাবজ্জীবন কারাদণ্ড। বুঝছেন? আচ্ছা, এখন তাহলে আমরা যদি এই ফৌজদারি কার্যবিধি 401 আর 402 এর সাথে দণ্ডবিধির 54 আর 55 তুলনা করি, এই তুলনাটা অলরেডি আমরা জানি। দেখেন, আমি তুলনা করে দিই। ফৌজদারি কার্যবিধি 401 ধারায় সরকার দণ্ড স্থগিত করে বা মওকুফ করে, পুরো অংশ বা যে কোনো অংশ। আর 402-এ সরকার দণ্ড হ্রাস করে, কমিউট করে 402 ধারায়, 402। আর দণ্ডবিধি 54, 55-তে সরকারই করে, বাট 54-তে হ্রাস করে মৃত্যুদণ্ড, আর 55-তে হ্রাস করে কি? যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ কত? 20 বছর। বুঝছেন? তাহলে আমরা যদি একটা জিনিস দেখি যে আমাদের শব্দই কোথায়, আমার তো মনে হচ্ছে শব্দ বাইরে। এই যে এখন হয়, বুঝে স্যার, স্যার 401 দ্বারা বলছেন মানে চালাই দিই, বন্ধ করেন। স্থগিত করে স্যার। ওই পিছনে জি। স্যার 401 দ্বারা কি স্থগিত করে? 401-এ স্থগিত বা মওকুফ করে। এই যে দাগাইছি, স্থগিত বা মওকুফ। জি স্যার। বুঝছেন? তাহলে এই আলোচনায় জায়গার পড়তেছি না, এটা আপনারা বাসায় যে পড়ে নিয়েন। আমি তো বুঝাই দিলাম। এই জায়গায় একই কথা ঘুরাই পেঁচায় বারবার লেখা, বাট মূল যে বিষয়বস্তু সেটা হলো দণ্ডবিধিতে টোটালি মওকুফের কোনো বিধান নাই, কিন্তু ফৌজদারিতে মওকুফ করতে পারে। সো আমরা, শাকিল বিগত বছর প্রশ্ন পড়েন। ইকো রিমোটটা
বলেন শাকিল, 1 নাম্বার ফৌজদারি পড়েন। কার 1 নম্বর, ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার সরকার বিশেষ কোন দিবসে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমার আওতায় দণ্ড মওকুফ করতে মৌকুফ পারে? বললেন, মৌকুফ। ফৌজদারিতে মৌকুফ করে কত দাঁড়ায় বলেন? 401। 401। এখন প্রশ্নকর্তা তো প্রশ্ন করছে, ওনার ওই মুহূর্তে খেয়াল নাই যে মৌকুফ কি 401-এ আছে না 402 আছে। উনি জানে 401 আর 402 দুই জায়গায় আছে, তো ওনারা দেখার সুযোগ হয় না, উনি 401 402 দুইটাই মারাই লাগাই দিছে আর কি, এটাই উত্তর। বাট অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক করলে উত্তর কোনটা হয় বলেন? 401। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 1 পড়েন শাকিল। ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী সরকার কোন দণ্ডিত আসামির দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারে? স্থগিত বা মওকুফ কত দাঁড়ায়? 401 ধারায়। 401। জি। বলেন। দিবস, ওই যে বিশেষ দিবসে সরকার, বাংলা সিনেমায় দেখেন না যে নায়ক করে ক্ষমা করা হলো, সরকারের ইচ্ছা দিবসও করতে পারে, এমনিও করতে পারে। দেখা গেলো বাংলাদেশ স্বাধীনতার 50 বছর উপলক্ষে বিশেষ বিশেষ যারা দীর্ঘদিন ধরে সাজা ভোগ করছে, সরকার এই ধারার ক্ষমতা প্রয়োগ করলে এমনি সময়ে পারে, যে কোনো সময় পারে। মানুষ তো যখন খুশি হয় তখনই তো কাউরে কিছু দান টান করে, তাই তো? দেখেন 2 পড়েন। ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী সরকার কোন দণ্ডিত আসামির দণ্ড পরিবর্তন বা হ্রাস করতে পারে? পরিবর্তন বা হ্রাস বললে 402। 402। 4 নম্বর প্রশ্নটা ভিভিআই, 4 নাম্বারটা পড়েন। ফৌজদারি কার্যবিধির 400 ধারা অনুযায়ী দণ্ড কার্যকর করার পর পরোয়ানাটি কোথায় ফেরত পাঠাতে হবে? দণ্ড কার্যকর করার পর পরোয়ানাটা কোথায় ফেরত পাঠাতে হবে? এটা বিবিআই আমরা পড়ি নাই, এটা হলো ইস্যুকারী আদালতে। মানে ওই যে গতদিন আমরা, আপনার মনে আছে কিনা, যে একটা মৃত্যুদণ্ড যে 376-এর যে ডেথ কনফার্মেশন যে মেসেজ, এটা দায়ের আদালতে পাঠালো 379, আর উনি এটা কার্যকর করলো 381, মনে আছে? আর এমনি মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য কিছু পাঠাইলো আপনার 384-তে যে জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে, আর আটক রাখার দরকার হলে জানালো কেন জেলার 385। এখন যাই হোক না কেন, ওই জেলারের কাছে গেল, মৃত্যুদণ্ড হোক বা কারাদণ্ড হোক, যাই হোক কার্যকর করবে তো জেল কর্তৃপক্ষ, তাই তো? তো একজন আসামি ধরেন 5 বছর তার জেল খাটা শেষ, তাহলে 5 বছর খাটার পরে ওই তাকে যখন সে সাজা খেটে বের হবে, বের হওয়ার পরে ওই জেলার বা জেল কর্তৃপক্ষ তার একটা ওয়ারেন্ট আবার ওই যে আদালতে দিছিল সে আদালতে ফেরত পাঠাবে যে আপনার কারাদণ্ড কার্যকর করা হলো এবং আজকে আসামির মুক্তি দেওয়া হলো, বা আপনি যে মৃত্যুদণ্ড দিতে বলছিলেন সেটা কার্যকর করা হলো। বুঝতে পারছেন? মানে এই যে সে যে এটা কার্যকর করছে এটা একটা প্রমাণ স্বরূপ। তো এই যে এটা বলছে যে ফৌজদারি কার্যবিধির 400 ধারা অনুযায়ী দণ্ড কার্যকর করার পর পরবর্তী কোথায় ফেরত পাঠাতে হবে? কোথায়? ইস্যুকারে আদালত, যে আদালত ইস্যু করেছিল সেই আদালত। কত ধারায়? 400 ধারায়। কি নির্মল বলেন? দেন নির্মল, মাইক্রোফোন দেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে কি, এটা কি ধরেন এমনি চিফ জুডিশিয়াল যখন যে একটা আসামি দেয় সাজা দেয়, এটা কি সব ক্ষেত্রেই? যে সাজাই দেখ তারা জেলখানায় রাখতে হবে না? রাইট। জেলখানা কর্তৃপক্ষ তো চিফ স্যারের তো, চিফ স্যার যদি মুখ দিয়ে কয় যে অমুক আসামিরে পাঠালাম রাখো, জেলখানা জীবনও রাখবে না, তাতে উনি যতই চিফ স্যার হোক না কেন। ওই জায়গায় চিফ স্যারের ওয়ারেন্ট লাগবে যে অমুক মামলায় 5 মাসের কারাদণ্ড দিছে, এই যে সেই ওয়ারেন্ট। ওই 5 মাস যখন আবার কার্যকর হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন উনি আবার ওইটা আবার চিফ স্যারের কাছে ফেরত দিয়ে দিবে যে আপনার সাজা কার্যকর হয়েছে, আপনার আদেশটি ঠিক মতো পালন করা হয়েছে। ওই ক্ষেত্রে আসামির মুক্তি দেওয়ার ওই কাগজটা বুঝছেন? বোঝেন ঠিকই সব। দেখেন রঞ্জিতা, দণ্ড স্থগিত করে কত ধারায় সরকার? 401। আর মকুব করে, আর স্থগিত করে, স্থগিত মকুব দুইটাই 401, আর হ্রাস করে 402। ঠিক আছে? কো ইদুস সাহেব, বেনজি সাহেব কো? দেখেন
কালকে না আসার, কালকে না বলছেন যে আজকে আসবে। দেখেন, দোবারা সাজার নীতি, প্রিন্সিপাল অফ ডাবল জিও পার্টি, 403 দ্বারা বিবিআই, বহু আইনের বহু জায়গায় এটা আসছে, বহু আইনের বহু জায়গায়, এবং লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ডাবল জিও পার্টি আসলে কাকে বলে? আহ ওই যে বাংলা বলা আছে দোবারা সাজা। দোবারা সাজা মানে আমি একবার যে অপরাধ করছি, আমার একবার যে বিচার হয়ে গেছে শেষ, ওই সেম অপরাধের জন্য আমার দুইবার সাজা দেওয়া যাবে না। বুঝছেন? একজন লোক চুরি করছে, চুরির জন্য তারা ধরেন একবার খালাস দিয়ে দিছে, তারপরে আবার বাদী আবার মামলা করছে, আবার মামলা করছে যে খালাসের মামলা, খালাস পাইছিস কে, তোর বিরুদ্ধে আবার মামলা করলাম। এখন এরকম যদি মামলা চলে, তাহলে তো মামলা আজীবন চলবে। বুঝছেন? আজীবন চলবে না? আজীবন চলবে। তো এ কারণে বলছে 403 ধারার যে মূল ভাষ্য সেটা হলো যে যদি কাউরে দণ্ড অথবা খালাস দেওয়া হয়, কি কি দণ্ড অথবা খালাস দেওয়া হয় সেম অপরাধের জন্য, তার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা করলে দ্বিতীয় মামলাটা খারিজ হয়ে যাবে, কারণ তার বিচার একবার হয়ে গেছে। কিন্তু যদি অব্যাহতি দেয়, যদি মুক্তি দেয়, ওই যে মুক্তি 249 ধারায়, সেই ক্ষেত্রে আবার 403 ধারার বিধানাবলী প্রযোজ্য হবে। বুঝছেন? বললাম যে একবার বিচারে যদি কাউরে দণ্ড দেয় অথবা খালাস দেয়, দুইটা জিনিস, হয় দণ্ড না হলে কি খালাস। ধরেন একটা হত্যা মামলায় শাকিল রে খালাস দিয়ে দিছে, খালাস দেওয়ার পর যে মামলা করছিল সে রাগ হয়েছে, কেন খালাস দিল, ওরে আবার করবো এই মামলা, ওই ওই হত্যা মামলা তার বিরুদ্ধে আবার করছে, তখন শাকিল বলবে যে আমার বিচার একবার হয়ে গেছে, আমার একবার খালাস দিয়ে ফেলছে, তো দ্বিতীয় মামলার বিচার হবে না। এটা হলো ডাবল জিও পার্টি। তবে শাকিল যদি প্রথম মামলা অব্যাহতি দিত, প্রথম মামলায় মুক্তি দিত, তাহলে কিন্তু আবার শাকিলের বিরুদ্ধে মামলা করলে শাকিল 403 ধারার সুবিধা পেত না। কারণ তাই তো খালাস বা দণ্ড দেয় নাই, জি। তাতে সাময়িক তো 403 ধারার সুবিধাটা প্রযোজ্য শুধুমাত্র কিসের ক্ষেত্রে? দণ্ড। খালাস অথবা দণ্ড। তো এই যে যে 403 ধারার বিধান, এটা আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে 403 ধারায়, দেওয়ানি কার্যবিধিতে আছে 11 ধারায়, সাক্ষ্য আইনে আছে 40 ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 29 ধারায়, বাংলাদেশ সংবিধানের আছে 35-2 অনুচ্ছেদ, জেনারেল ক্লোজেস অ্যাক্টে আছে 26 ধারায়। মানে এই সেম বিধান বারবার বিভিন্ন আইনের অধীনে আছে। তো আপনার আপাতত এই 403 মনে রাখলেই হবে। ফৌজদারি কার্যবিধির কত? 403। আমরা একটু পড়া শুরু করি, দেখেন। নীতিসমূহ, ফৌজদারি কার্যবিধি 403 ধারার অধীন নিম্নলিখিত নীতিসমূহ আলোচনা করা হয়েছে। আন্ডারলাইন করে, দোবারা সাজা বা ডাবল জিও পার্টি বা পূর্বে খালাসপ্রাপ্ত অ্যাট্রেফয়েস অ্যাকুইট বা পূর্বে দণ্ডপ্রাপ্ত অ্যাট্রেফয়েস কনভিক্ট, বা একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না, নেমো ডিবেট ভিস ভিক্সারি। একই বিষয় নিয়ে এই আন্ডারলাইন করেন, নিমো ডিবেট ভিস ভিক্সারি আন্ডারলাইন করেন। এই ইংরেজি টার্ম গুলো মনে রাখতে হবে। যদি বলে ডাবল জিও পার্টি কত দাঁড়ায়? 403। যদি বলে অ্যাট্রোফাস অ্যাকুইট কত দ্বারা? 403। যদি বলে অ্যাট্রোফাস কনভিক্ট কত দ্বারা? 403। আসতে পারে নেমো ডিবেট ভিস ভেক্সারি নীতিটি ফৌজদারি কার্যবিধির কত দ্বারায় প্রতিফলিত হয়েছে? 403। বুঝছেন? মূলত উপরে উল্লেখিত নীতিসমূহ একই। 403 ধারায় বলা হয়েছে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বা দ্বিতীয় বিচার করা যাবে না। একবার যারে দণ্ড দিছে বা খালাস দিছে, তারে সেম অপরাধের জন্য আবার বিচার করা যাবে না। দেখেন, পারসন ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুইটেড নট টু বি ট্রাইড ফর সেম অফেন্স টুয়াইস। 403 ধারা নেমো ডিবেট ভিস ভেক্সারের নীতির উপর প্রতিষ্ঠিত, যার অর্থ হলো কোনো ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য বিচার করা যাবে না যার জন্য তাকে একবার চার্জে আনা হয়েছিল, চার্জ গঠন করছিল, মনে আছে? চার্জে আনা হয়েছিল। শর্ত সমূহ, এখানে কতগুলো শর্ত আছে।
403 ধারায় উল্লেখিত নীতি প্রযোজ্য করতে হলে 3টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। 3টা কি কি দেখেন? অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধে চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে। মানে তার বিরুদ্ধে যদি চুরির চার্জ আনে, বিচার করছিল চুরির জন্য, ঠিক আছে। উক্ত বিচার অবশ্যই গোল্ডেন এখতিয়ার সম্পন্ন, শব্দটা গোল্ডেন এখতিয়ার সম্পন্ন, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ধরেন নির্মল সরকারি চাকরি করে, সরকারি চাকরি করা অবস্থায় ওনার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হয়েছে। এখন আপনারা জানেন ফৌজদারি মামলা হওয়ার সাথে সাথে সরকারি চাকরি কি হয়ে যায় জানেন? বরখাস্ত হয়ে যাবে উনি, ঠিক আছে। এখন ওনার বিরুদ্ধে তখন মামলা চলে দুইটা, এক হলো ফৌজদারি একটা, আর একটা হলো বিভাগীয় অ্যাকশন নিতে পারে ওনার বিরুদ্ধে। তো এখন নির্মল যদি ফৌজদারি মামলায় ধরেন তারে ওই তারা সাজা দিছে, ফৌজদারি মামলায় সাজা দেওয়ার পরে যখন কোনো সরকারি কর্মকর্তারে ফৌজদারি মামলায় সাজা দিয়ে ফেলে, আগে ছিল হলো বরখাস্ত, আর সাজা দেওয়ার ফলে তার চাকরি থেকে টোটালি স্থায়ীভাবে বরখাস্ত করে ফেলে, ওটা ছিল সাময়িক। মামলার সাথে সাথে হয় কি সাময়িক, আর যখন ফৌজদারি মামলায় সাজা পেয়ে যায় তখন তারে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। বুঝতে পারছেন? তো এখন নির্মল গিয়ে যদি বলে ওই ওনার বিভাগীয় মামলায়, যেটা প্রশাসনিক ট্রাইব্যুনালে আছে, সরকারি কর্মকর্তাদের মামলা চলে প্রশাসনিক ট্রাইব্যুনালে, ওনার তো ফৌজদারি আদালতে একবার সাজা কি দিয়ে ফেলছে, নির্মল বললো যে আমার একবার সাজা দিয়ে ফেলছে, তো এই আদালতে এই মামলা চলবে না, এই কথা বললে কাজ হবে না, কারণ ওটা হলো ফৌজদারি আদালত আর এটা হলো কি প্রশাসনিক ট্রাইব্যুনাল, দুইটা সময় এখতিয়ার সম্পন্ন আদালত না। বুঝাইতে পারছি? ধরেন ক্ষতিপূরণের মামলা, মানহানির মামলা দেওয়ানি আদালতেও করা যায়, মানহানির মামলা ফৌজদারি আদালতেও করা যায়। জানেন দেওয়ানি আদালতে মানহানির মামলা করলে আপনি পাবেন টাকা, ক্ষতিপূরণ, আর ফৌজদারি আদালতে মানহানির মামলা করলে কি পাবেন? শাস্তি। এখন দেওয়ানি আদালত ধরেন আসামিরে বললো যে তুমি আসামি তো না, বিবাদীরে বললো তুমি 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিবা, কিন্তু ফৌজদারি মামলা এখনো নিষ্পত্তি হয় নাই, ফৌজদারি আদালতে এসে সে দেওয়ানি আদালতের ডিক্রি দেখাচ্ছে যে এই যে দেখেন আমারে অলরেডি এই সেম বিষয় না আমার একবার বিচার করছে, সো ফৌজদারি মামলা চলবে না। বলেন তো চলবে কিনা? চলবে, কারণ আগে যে ডিক্রিটা দিছে ওটা কোন আদালত? দেওয়ানি আদালত। সো আমি যদি 403 প্রযোজ্য করতে চাই তাহলে দুইটা মামলাই চলতে হবে ফৌজদারি আদালতে। প্রথম মামলাটা নিষ্পত্তি হয়েছে ফৌজদারি আদালতে, দ্বিতীয় মামলায় রেফারেন্স দেখাবো আগের মামলার। বুঝতেন? সময় এখতিয়ার সম্পন্ন আদালত হইতে হবে, এটা প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটা দেওয়ানি আদালত, কোনোটা হলে কিন্তু হবে না। পরেরটা দেখেন, বিচারে অবশ্যই আন্ডারলাইন করেন খালাসের বা দণ্ডের আদেশ থাকতে হবে। কিসের কিসের? খালাসের বা দণ্ডের আদেশ থাকতে হবে। খালাস ইংরেজি কি? অ্যাকুইটাল। আর দণ্ড ইংরেজি কি? কনভিকশন। সাজা বা দণ্ড ইংরেজি হচ্ছে কনভিকশন। এখন আমরা আন্ডারলাইন করেন 403 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 403 ধারা দুবার সাজা বা ডাবল জিওপেরিটি নীতির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অভিযোগ খারিজ করে যদি কোনো ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়, অভিযোগ খারিজ করে অব্যাহতি দেওয়া হয় কত কত ধারায় বলেন, নির্মল বলেন। সরি 241 পর আর দায়রা বিরুদ্ধে 241-এর কত কি করে খারিজ করে? অব্যাহতি এই জায়গা তো বলছে অভিযোগ খারিজ করে অব্যাহতি দেয়, অব্যাহতি মানলাম, কিন্তু অভিযোগ খারিজ করে কত দেয় সেটা বলেন। 203 আর 204-এর 3, ঠিক আছে। স্যার, আমরা জানি যে মামলা খারিজ করলে সেই ক্ষেত্রে তাহলে 403 ধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ মামলা যদি কাউরে খারিজ করে, ওই যে আপনার সেই সমস্যা, মামলা খারিজ করলে আবার মামলা করা যাবে। জি হবে না? হ্যাঁ হবে না, কোথায় বলছে মনে মনে আপনার? কোন জায়গা বলছে বলেন? মামলা ফৌজদারি মামলা খারিজ তো করে 203 ধারা, আর কোন জায়গা খারিজ করে বলেন? 203 আর 204-এর 3। দেখেন তারপরে দেখেন
249 ধারার অধীন মামলার প্রক্রিয়া বন্ধ করে যদি কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়, তাহলে অভিযোগ খারিজ করলে একই বিষয় নিয়ে আবার মামলা করা যাবে। আর 249 ধারায় যদি কি করে, মামলার প্রক্রিয়া বন্ধ করে যদি কাউকে মুক্তি দেওয়া হয়, তারপরে দেখেন কোনো কারণে আসামিকে অব্যাহতি দেওয়া হলে, যদি কোনো কারণে কোনো আসামিকে কি দেওয়া হয়, অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি বিভিন্ন জায়গায় আছে, 202 খ আছে, 241 ক, 265 গ, 494 ক, এই 4 জায়গায় অব্যাহতি আছে। সো অব্যাহতি দিলেও তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে, মামলা খারিজ করলেও আবার মামলা করা যাবে। আবার আপনার ওই 249 ধারা মামলার কার্যক্রম বন্ধ করলেও আবার মামলা করা যাবে। তাহলে যখন যাবে না সেটা হলো কত, খালাসার দণ্ড, খালাসার দণ্ড। যেহেতু উপরে উল্লেখিত অব্যাহতি বা মুক্তি 403 ধারার অধীন খালাস বলে গণ্য হবে না, তাই উক্ত ক্ষেত্রে 403 ধারায় দোবারা সাজা বা ডাবল জিওপটি নীতি প্রযোজ্য হবে না। অর্থাৎ উপরে উল্লেখিত ক্ষেত্রে দোবারা সাজা বা ডাবল জিওপটি প্রযোজ্য হবে না। অব্যাহতি বা মুক্তির আদেশের বিরুদ্ধে 403 ধারা প্রযোজ্য না। অর্থাৎ কোনো ব্যক্তিকে অভিযোগগত অব্যাহতি বা মুক্তি দেওয়া হলে তাকে পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে। এই ক্ষেত্রে 403 ধারার ডাবল জিওপটি নীতি বাধা হবে না। তাহলে আমরা এখানে মূল যে বিষয়টা বুঝলাম যে 403 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে, দণ্ড আর খালাস। আর অব্যাহতি বলেন, মামলা খারিজ বলেন, মুক্তি বলেন, এই সকল ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। বুঝছেন? এখানে একটা কাগজ দিছিলাম নাকি শাকিল গতবার? দিছিলাম? আচ্ছা, একটা বিষয় শুনেন, সেটা হলো একটা ইংরেজি সিনেমা আছে, নাম ডাবল জিওপার্টি। সেটার কাহিনী হলো এরকম যে ধরেন নির্মল নির্মলকে নির্মল একটা মামলার আসামি, নির্মল হত্যা করছে ধরেন ডিপজলকে। নির্মল রে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, ডিপজল রে হত্যা করার জন্য নির্মল রে যাবজ্জীবন কারাদণ্ড দিছে। এখন যাবজ্জীবন কারাদণ্ড না মানে হলো আমৃত্যু কারাবাস, কখনো কখনো 30 বছর কারাবাসও খেটে থাকে। ধরেন আদালত ওনারে 30 বছর কারাদণ্ডই দিছে। তো 30 বছর কারাদণ্ড ভোগ করে যখন উনি বেরোইছে, তখন দেখলো যে ডিপজল আদৌ ওই সময় মরে নাই, ডিপজল বেঁচে আছে। কিন্তু ডিপজলের হত্যার জন্য কিন্তু উনি অলরেডি 30 বছর খেটে ফেলছে। এখন নির্মল বলল যে আমার জীবনের 30টা বসন্ত তুই নষ্ট করছিস, সাজা তো আমি অ্যাডভান্স খেটেই ফেলছি, তো তোরে এখন মারার লাইসেন্স আমার আছে। নির্মল ডিপজলে এবার সত্যি সত্যি মেরে ফেলছে। ঠিক আছে, কাহিনী বুঝছেন? প্রথম মামলায় সে যাবজ্জীবন কারাদণ্ড খাটছিল, পরে বেরোয় জানতে পারলো যে ডিপজল আসলে মরে নাই। তখন ওই নির্মলের আবার বিচার করে নির্মলে আবার সাজা দেওয়া যাবে কিনা, এ হলো কথা। আপনাদের কি মতামত বলেন? যাবে না? আচ্ছা শুনেন শুনেন, বিষয়টা হলো ওই সিনেমায় দেখানো হয়েছে যে নির্মল রে খালাস দিয়ে দিছে, কিন্তু অ্যাকচুয়ালি নির্মলে আবার সাজা দেওয়া যাবে। বুঝতে পারছেন? সো আপনি বলতে পারেন স্যার আগের বার তো হত্যা মামলা হয়েছে, আগের ঘটনার এই ঘটনা তো এক না। আগের যে হত্যা মামলার জন্য নির্মলে যে 30 বছর সাজা দিয়েছে, এর বিনিময়ে নির্মল যদি সে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করুক যে এই যে সেই লোকটা বেঁচে আছে, আমার শুধু শুধু সাজা খাটানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আবার যদি নির্মল হত্যা করে তাহলে নির্মলের বিরুদ্ধে আবার মামলা হবে। বুঝতে পারছেন? বিষয়বস্তু বিষয়বস্তু এক না,
বিষয়বস্তু আগেরটা তো ধরেন ঘটনা ঘটেই নাই, এবার তো আপনি ঘটাইছেন, তাহলে এক কেমনে হইলো? আপনি আগের রাইতে যদি আপনার সাজা দিয়ে থাকে, সেই সাজার জন্য আপনি সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন, যে একজন মারা যায় না, আমার শুধু শুধু সাজা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আপনি যদি বলেন বিষয়বস্তু এক, প্রকৃতপক্ষে বিষয়বস্তু এক না। আগেরটাই তো সে মারাই যায় নাই, যদিও মারা গেছে বলে বিচার করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি সে মারা যায় না, নতুন করে মারলে নতুন করে বিচার হবে। কি হইছে? আচ্ছা, এখানে আর কতগুলো ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমি মুখে মুখে একটু বলি, শুনেন। ওই যে আমরা, আমাদের মনে আছে যে আমরা চার্জ গঠনের সময় সন্দেহ কত দাঁড়ায়, 236 দাঁড়ায়, যে সে চুরি করছে নাকি বিশ্বাসভঙ্গ করছে নাকি প্রতারণা করছে, সন্দেহ থাকলে সবগুলাই চার্জ গঠন করবে অথবা যে কোনো একটা। মনে আছে? তো চুরির চার্জ গঠন করে যদি চুরির বিচার করে ফেলে, তাহলে পরে যদি জানতে পারে যে সে আসলে চুরি করে নাই, সে হলো বিশ্বাসভঙ্গ করছিল, তাহলে বিশ্বাসভঙ্গের মামলা করলে আর হবে না, কারণ একবার তার বিচার করা হয়ে গেছে। আপনার আদালতের অপশন ছিল সবগুলাই বিচার করা অথবা যে কোনো একটা। তো একটাই যদি সবগুলো বিচার করলে তো ওই সময় সমস্যা ছিল না, বাট একটাই চার্জ গঠন করে বিচার করে ফেললে পরবর্তীতে আর বিচার করা যাবে না। বুঝছেন? 403। আচ্ছা, এখন শুনেন, একটা ঘটনায়, একটা দস্যুতার, একটা খুনের মামলায় একজন আসামিকে খালাস দিছে। খুনের মামলায় ধরেন ডিপজলে খালাস দিছে। পরবর্তীতে জানা গেল যে খুনের সময় সে দস্যুতাও করেছিল। এখন দস্যুতার বিচার করা যাবে কিনা, দস্যুতার মামলা তার বিরুদ্ধে করা যাবে কিনা? যাবে, অবশ্যই যাবে, কারণ খুন আর দস্যুতার উপাদান ভিন্ন। খুন করে হলো মানুষে, আর দস্যুতা করে, দস্যুতা নেই হলো সম্পত্তি। ঠিক আছে? তো খুনের মামলায় খালাস পেলেও দস্যুতার বিচার করতে কোনো বাধা নাই, এই ক্ষেত্রে 403 ধারার বিধান প্রযোজ্য হবে না। বুঝছেন? আচ্ছা, এরপরে আর একটা বলি, আমরা সামনে এই ধরনের উদাহরণ পাবো, এখান থেকে উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন আসে। আর একটা হলো এরকম যে একজন ব্যক্তি ধরেন দীপজল একজনকে গুরুতর আঘাত করছে, গুরুতর আঘাত করার ফলে ফলে ওই 326-এর মামলা হয়েছে তার বিরুদ্ধে, 326-এর মামলায় দীপজলের সাজা দিয়ে দিছে, বিচার শেষে সাজা দিয়ে ফেলছে। কিন্তু সে সাজা ভোগ করার রত অবস্থায় ওই ওই 26-এর আঘাতে ওই লোকটা মারা গেছে। তাহলে এখন দীপজলের বিরুদ্ধে খুনের মামলা করা যাবে কিনা? খুনের মামলা করা যাবে, কারণ যতদিন তার বিচার চলতেছিল ওই সময় সে মারা যায় নাই। বিচার চলা অবস্থায় যদি মারা যেত, তাহলে 326-এর চার্জ চেঞ্জ হয়ে 302 চলে আসতো। বুঝছেন? কিন্তু যতদিন তার বিচার চলতেছিল ততদিন পর্যন্ত ঘটনা, তানবিন, যতদিন বিচার চলতেছিল ততদিন পর্যন্ত ঘটনা ঘটে নাই। সো এই ক্ষেত্রে 326-এর সাজা ভোগ করলেও 26-এর পরে যদি সে মারা যায়, তাহলে তার বিরুদ্ধে খুনের মামলাও করা যাবে। এই হলো কাহিনী। সো আমরা একটু পড়ি। শাকিল, 1 নাম্বার প্রশ্ন করেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় ডাবল জিওপার্ডির মতবাদ আলোচনা করা হয়েছে? কোন ধারায়? 403 ধারা। 403। তারপরে নেমো ডিবেট বিস ভেক্সারি প্রবাদটি নিচের কোনটি বোঝাতে ব্যাহত হয়? ব্যবহৃত হয় হবে আর কি, ঠিক আছে। ব্যবহৃত হয়, তো স্যার। বিষয়টা ভুল আছে। হ্যাঁ, একটা হলো কি কি দেখেন, ডাবল স্যার, জিওপার্ডি। ডাবল জিওপার্ডি নিচে হলো ট্রুথ ইজ দ্য মাদার অফ জাস্টিস, এটা হবে না। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি। তারপরে হচ্ছে ডক্ট্রিন অফ প্রিভিয়াস অ্যাকুইটাল অর প্রিভিয়াস কনভিকশন। স্যার, এই দুইটা হবে। হ্যাঁ, প্রিভিয়াস অ্যাকুইটাল আর প্রিভিয়াস কনভিকশন, মানে অ্যাকুইটাল মানে পূর্ববর্তী খালাস, পূর্ববর্তী সাজা। 3 পয়েন্ট। কে গুরুতর জখম করার অপরাধে খ এর সাজা হয়, উক্ত জখমের ফলে কিছুদিন পর ক মারা যায়। এই এই প্রসঙ্গে কোন উক্তি সঠিক? কে হত্যার জন্য খ এর পুনর্বিচার করবেন। কেবলই বললাম হ্যাঁ, পুনর্বিচার করা যাবে। যাবে। 4 নাম্বার একই একই ধরনের সেলফ প্র্যাকটিসে চলে যায় আমরা। 3 নাম্বার প্রশ্নটা ভিভিআই, এই ধরনের প্রশ্ন আসতে পারে। 3 নাম্বার প্রশ্নটা পড়েন। পারসন ওয়ান্স ড্যাশ অর
ড্যাশ নট টু বি ট্রাইড ফর সেম অফেন্স ওয়ান্স কনভিক্টেড কনভিক্টেড অর কি ডিসচার্জ অ্যাকুইটেড, পারসনস ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুইটেড অ্যাকুইটেড। কনভিক্টেড মানে হলো দণ্ডিত, হ্যাঁ অ্যাকুইটেড মানে হচ্ছে খালাস। 10 নাম্বার পড়েন, 10। খুনের অপরাধের জন্য ক এর বিচার করা হলো এবং খালাস দেওয়া হলো, তার বিরুদ্ধে দস্যুতার কোনো অভিযোগ ছিল না। তবে ঘটনা হতে প্রতীয়মান হয় যে খুনের সময় ক দস্যুতা করেছিল। এই ক্ষেত্রে ক কে দস্যুতার জন্য কি বলেন তো? পরবর্তীতে বিচার করা যাবে বিচার এবং করা যাবে, আর এই ক্ষেত্রে দোবরা সাজা নীতি প্রযোজ্য প্রযোজ্য হবে না। হবে না, কারণ তার বিচার করা হয়েছিল কিসে? খুনে ও খুনের। আর দস্যুতা হলো কমপ্লিটলি আলাদা আলাদা বিষয়। অপরাধ। কেউ না বুঝলে প্রশ্ন করেন। 11 করেন, 11। দায়রা আদালতে খ কে হত্যার জন্য ক কে নিন্দনীয় নরহত্যার জন্য অভিযুক্ত করা হয় এবং দণ্ডিত করা হয়। এই ক্ষেত্রে খ এর হত্যার জন্য নিন্দনীয় নরহত্যার অপরাধকে বিচার করা যাবে না, ক কে বিচার করা যাবে না এবং দোবরা সাজার নীতি প্রযোজ্য হবে। শুনেন, এখানে বিষয়টা হলো এক বিষয় যে নিন্দনীয় নরহত্যার বিচার করা হলে খুনের বিচার আর করা যাবে না। যাবে না, বা খুনের বিচার করা হলে নিন্দনীয় নরহত্যার বিচার করা আর যাবে যাবে না। না। কারণ এই বিষয়টা আমরা ভালো বুঝবো যখন নিন্দনীয় নরহত্যা কোন বুঝবো। একই জিনিস, দুইটা একই হয়। যে কোনো একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে মারে, হত্যা করে, হয় সেটা নিন্দনীয় নরহত্যা হয়, না হলে সেটা খুন হয়। দুইটার যে কোনো একটা, কখনো কখনো দুইটাই হয় এটা। তবে একটার জন্য যদি সাজা দিয়ে ফেলে আর একটার জন্য সাজা দেওয়া যাবে না, এটাই। 14টা পড়েন, 14। ক কে হত্যার জন্য ক এর বিরুদ্ধে দায়রা জজ আদালতে নিন্দনীয় নরহত্যার অভিযোগ গঠন করা হয়েছে এবং তাকে নিন্দনীয় নরহত্যার জন্য দণ্ডিত করা হয়েছে। এই ক্ষেত্রে ক কে হত্যার জন্য পরবর্তীতে একই ঘটনার জন্য ক কে খুনের অপরাধে বিচার করা যাবে না। 14%। জি স্যার। চুরির জন্য, ও সরি চুরি চুরি 14 নাম্বার। জি। ক্ষয়ের নিকট হতে চুরির জন্য তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক ক অভিযুক্ত এবং দণ্ডিত হয়। এই ক্ষেত্রে একই ঘটনার কারণে ক কে দস্যুতার জন্য পুনরায় অভিযুক্ত এবং বিচার করা যাবে 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 মানে ভিন্ন চুরির জিনিস জন্য স্যার। বিচার হয়েছে, হ্যাঁ তো তার বিরুদ্ধে দস্যুতার জন্য বিচার করা যাবে। কারণ আমরা এগুলো দণ্ডবিধি পড়লে আর ভালো বুঝবো। চুরি এক ধরনের অপরাধ, দস্যুতা আরেক ধরনের অপরাধ। চুরি হলো ওই ফেরদৌসের মুরগি ওরে না বলে নিয়ে গেছে, এটা হলো চুরি। আর দস্যুতা হলো ফেরদৌসে বলছে যে এই মুরগি দিয়ে আমরা বারবিকিউ খাবো, তুই যদি মুরগি না দিস তোরে বারবিকিউ করে দেবো, এটা হলো দস্যুতা বা ছিনতাই। বুঝছেন? মানে ভয় দেখায় নেওয়া বা মারধর করে নেওয়া, এটা হলো দস্যুতা বা ছিনতাই। 14 পড়েন, 14 এখানে দুইবার আছে, আর ওই 14 পড়েন। জি। ফৌজদারি কার্যবিধির 403 ধারার উদ্দেশ্যে নিম্নলিখিত কোনটি খালাস বলে গণ্য হবে না? নালিশকারী অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি, 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ, এসবগুলাই। বিবিআই। 15 পড়েন। সংবিধানের 35 অনুচ্ছেদে দোবারা সাজা বা ডাবল জিওপার্ডির বিরুদ্ধে যে সুরক্ষা দেওয়া হয়েছে তা ফৌজদারি কার্যবিধির 23 ধারায় উল্লেখ করা হয়েছে। কত ধারায়? 403 ধারায়। 403 ধারায়। ধারায়। 17 নাম্বারটাও পড়েন। নিম্নলিখিত কোন ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 403 দোবারা সাজার নীতি প্রযোজ্য হবে না? স্যার এখানে 494 ধারা অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ গঠনের আগে যদি মামলা প্রত্যাহার করা হয় তাহলে আসামি পায় কি বলেন? অব্যাহতি। আর অব্যাহতির ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য হয় না। কিন্তু উপরের দুটো যদি দেখেন যে 248 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে, এটা তো খালাসের বিরুদ্ধে অবশ্যই 403 প্রযোজ্য হয়। হ্যাঁ হয়, হয়। খালাসে প্রযোজ্য হয়। খালাসে হয়। 494 ধারায় অভিযোগ গঠনের পর মামলা প্রত্যাহার করা হলে এই ক্ষেত্রে খালাস হয়, এই ক্ষেত্রেও প্রযোজ্য হয়। হবে। তো 403 নিয়ে কার অস্পষ্টতা আছে বা কোনো প্রশ্ন থাকলে দয়া করে করেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন বলেন। দস্যুতা করার কারণে হ্যাঁ শাস্তি হয়ে গেল, হ্যাঁ। এখন পরবর্তীতে শাস্তির পরে দেখা গেল এখানে দস্যুতা না ডাকাতি ছিল, মানে 5 জন ছিল, তাহলে কি এখন নতুন করে সাজা দেওয়া যাবে? জি, এই উদাহরণেই বলা আছে যে যদি কাউরে দস্যুতা করার জন্য সাজা দিয়ে থাকে, পরবর্তীতে যদি জানা যায় যে ডাকাতি করে, ডাকাতির জন্য তার সাজা দেওয়া যাবে। যাবে।
কোনো প্রশ্ন আছে? তো আমরা আপিলে চলে যাই। আপিল আপিল থেকে 2টা থেকে 3টা প্রশ্ন পাবেন প্রিলিতে। আপিলের বিধান 404 থেকে 431 পাইছেন? 404 থেকে 431 ধারা। যদি আপনাকে প্রথমে বলে যে আপিল সম্পর্কে আলোচনা করছে কত ধারা থেকে কত ধারা? 404 থেকে 400, একটু পড়ি দেখেন। আপিল একটি কায়েমি অধিকার। কায়েমি শব্দটা বলতেন। কায়েমি অধিকার কাকে বলে? যে অধিকার থেকে কাকে বঞ্চিত করা যায় না। আলো বাতাসের অধিকার আপনার একটা কায়েমি অধিকার। কেউ এসে যদি বলে যে তোরে আলো বাতাস দিব না, এটা করতে পারবে না। সো আপিলও একটা কায়েমি অধিকার। একটা মামলায় আপনার যদি দণ্ড দেওয়া হয়, যদি আপিলের সুযোগ থাকে, অবশ্যই আপনার আপিল করতে দিতে হবে। তারপরে দেখেন, ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে। বললেন 418 দ্বারা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন কোন ক্ষেত্রে আপিল চলতে পারে। ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে। কত দ্বারা? 418 দ্বারা। মামলার কোন পক্ষ আদালতের রায়ে সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ পক্ষ রায় প্রদানকারী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণে ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপিল দায়ের করতে পারে। আমাদের একটা মজার জিনিস হলো, আমাদের ফৌজদারি কার্যবিধিতে আপিলেরও সংজ্ঞা দেয় নাই, রিভিশনেরও সংজ্ঞা দেয়। আপিল আর রিভিশন অলমোস্ট সেম, কিছু মৌলিক পার্থক্য আছে। কি কি শুনেন? নিম্ন আদালতের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যে আবেদনটা করে সেটা হচ্ছে আপিল। এবং আপিল ঘটনাগত প্রশ্ন হতে পারে, আইনগত প্রশ্নে হতে পারে। ঠিক একইভাবে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যে আবেদন করে সেটা রিভিশনও বলে। বাট রিভিশন হয় আইনগত ভুল ত্রুটির ক্ষেত্রে, শুধুমাত্র কি আইনগত ভুল ত্রুটি। এবং আইনগত ভুল ত্রুটি থাকলেই হবে না, ওকেশনিং ফেইলিওর অফ জাস্টিস, মানে ন্যায় বিচার ব্যাহত হতে হবে। কিন্তু আপিল ঘটনাগত ভুলের ক্ষেত্রেও হইতে পারে, আইনগত ভুলের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু রিভিশন শুধুমাত্র কি বলেন? আইনগত ভুল। এবং মূল উদ্দেশ্য কিন্তু এক। নিম্ন আদালতে যে সিদ্ধান্ত, এটার বিরুদ্ধে আমি একগ্রিট, মানে আমরা মনোপুত হয় নাই, হয় ওটা পরিবর্তন করেন নাহলে বাতিল করেন। এটাই হলো আপিল বা রিভিশনের মূল উদ্দেশ্য। সো আপিল সম্পর্কে বলছে 404 থেকে 431। তো লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আপিল কি, তাহলে কি লিখবেন বলেন? ওই যে আপিল কায়েমি অধিকার। তারপর নিম্ন আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যে আবেদন করে, আবেদনটার মূল উদ্দেশ্য হলো নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন বা সংশোধন করা। এই আবেদনটাই কি বলে? আপিল। 418 ধারার বিধান অনুসারে আপিল ঘটনাগত প্রশ্নে বা আইনগত প্রশ্ন হতে পারে। বুঝছেন? তাহলে ফেরদৌস বলেন যে আপিলের সংজ্ঞা দিছে কত ধারায়? 4 ধারায় না? ফৌজদারি কার্যবিধির সকল সংজ্ঞা দিছে কত ধারায়? তাহলে আপিলের সংখ্যা কত দাঁড়ায়? 4 দাঁড়ায়। নির্মল? 4 দাঁড়ায়। ইমন? 418 দাঁড়ায়। দিন মোহাম্মদ সাহেব বলেন দি। নির্মল দি বলে আছে। বিপাস সাহেব? 404 থেকে 431। মনিরুজ্জামান সাহেব? মিল হলে রাখিলুন 404। খালি 4 দাঁড়ায়। একটু আগে বললাম, শোনেন নাই বোধহয়, যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আপিল বা রিভিশনের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। দেখেন, যে সকল ক্ষেত্রে আপিল করা যায়, ওই যে শর্ট নোট বললাম যে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আজ আবেদন করে এবং ওই আবেদনের মূল উদ্দেশ্য হলো নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করা বা পরিবর্তন করা। এই আপনি কি আবার মাইন্ড করছেন নাকি কথায়? আপনার টাকা নিব, ফর্ম পূরণ করে, আমাদের একটা ফর্ম আছে, সবকিছু নিয়মতান্ত্রিক উপায় আছে। দেখেন, কেউ মাইন্ড করবেন না, মাইন্ড করলে সাইন হইতে পারবেন না। ঠিক আছে? এই জায়গায় শুনেন, কোর্ট কাছারির নিয়ম আপনারা আমার চেয়ে ভালো জানেন। যদিও আমার প্র্যাকটিসের মেয়াদ 10 বছরের বেশি হয়েছে, কিন্তু আমি 50 দিনও কোর্টে গেছি কিনা সন্দেহ আছে। আর উকিল সাহেবদের কাছে
গেলে ভালো উকিল হইতে পারবেন, কিন্তু উকিল হইতে হলে আবার আমার কাছে আসা লাগবে। বুঝতে পারছেন? ওই কোর্টের প্রসিডিংস আর উকিল হওয়ার প্রসিডিংস টোটালি আলাদা। তো যদি ওনাদের কাছে কাজ হইতো তাহলে আর আমার কাছে আসতেন না, কারণ আপনারা এক একজন ভালো সিনিয়রের কাছে আছেন। তো প্র্যাকটিস এক জিনিস, আর এখানে আগে বহু লোক আছে, আমি একজনের উদাহরণ দিই, আমার নাম বলবো না, এরকম অনেক লোক আছে যে 4বার রিটেন পরীক্ষা দিয়ে এখন পর্যন্ত উকিল হইতে পারি না, মামলা টামলা সব একাই লেখে, 4বার রিটেন দিছে, সব জানে, কিন্তু তারপরেও পাস করে না। ঠিক আছে? তো এরকম 2 3 বার 4বার 5বার রিটেন দেওয়া অনেক আছে, কিন্তু কেন উকিল হইতে পারতেছে না আল্লাহ ভালো জানে। তো উকিল হইতে হইলে শুধু যোগ্যতা থাকলে হবে না, বুঝছেন? অনেক যোগ্য লোক উকিল হইতে পারে না, কিন্তু আবার কোন যোগ্যতা আছে এরা আবার উকিল হয়ে গেছে। তো আপনার বিনয় লাগবে, বেহাই হওয়া লাগবে, অসামাজিক হওয়া লাগবে, বেশি বোঝা যাবে না, আল্লাহরে ডাকতে হবে, সব কিছু যখন ক্লিক করে যাবে তখন উকিল হয়ে যাবে। তারপরে উকিল হওয়ার পর আমার তার দিয়ে হাঁটারও দরকার নাই, তখন ফোন দিলে দেখা গেলো আসতেছিল না, যে ওনার বাসায় যাবো কে কি ভাববে আবার। ঠিক আছে? দেখেন, আসেন আমরা করি। আচ্ছা দেখেন, কিছু ব্যতিক্রম ছাড়া ফৌজদারি আদালতের নিম্নলিখিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। দেখেন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 407, 408, 410। দণ্ডাদেশ কারে দেয় বলেন তো? কারে দেয়? আসামি দেয়। তা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কিনা? আসামি। তাহলে আপনারা এটা না বুঝে মুখস্থ করবেন, ও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে আসামি। নর্মালি এইভাবে চিন্তা করেন, দণ্ডাদেশ পাচ্ছে কে? আসামি। তো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কে? আসামি। কত কত ধারা? 407, 408, 410। হ্যাঁ। তারপরে দেখেন, খালাসের বিরুদ্ধে আপিল। খালাস পায় কে? আসামি। তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে খালাসের বিরুদ্ধে আপিল কত ধারা? 417। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দণ্ড পায় কে? আসামি। এখন কে মনে করবে যে আসামির দণ্ড কম হয়ে গেছে? কে? বাদী। সো অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে করবে? বাদী। কত ধারা? 417 ক। এগুলো মনে রাখতে হবে তোর সবগুলো। কি ভাই? না সেটা অপর্যাপ্ত আসামি কেন করবে? আগে কাহিনী বুঝেন, বেশি বুঝতে দেন না। অপর্যাপ্ত দণ্ডাদেশ, অপর্যাপ্ত কে মনে করে? বাদী। তাহলে কে আপিল করবে? বাদী। এখন আসামি কি মনে করবে যে আমার দণ্ড অপর্যাপ্ত হয়ে গেছে, আমি আরো বেশি সাজা চাই? আপনারা যেটা বলতেছেন সেটা পরের বিষয়, যে একটা দণ্ড দিলে আসামিও সংক্ষুব্ধ, বাদীও সংক্ষুব্ধ। আসামি সংক্ষুব্ধ, সে করবে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, যে আমি খালাস চাই, একদিন হলেও তো দণ্ড, আমি খালাস চাই। আর বাদী বলবে যে ওর সাজা কম হয়ে গেছে। তো এটা পরের বিষয়, বাট অপর্যাপ্ত দণ্ডাদেশ সর্বদাই কে? বাদী। দণ্ড বৃদ্ধির আপিল করবে সর্বদাই বাদী। এরপরে আসেন, 89 ধারার আবেদন প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে, এটা আমরা 405 ধারায় পাইছি, কারণ মনে আছে কিনা? বিপাশ সাহেব, হুলিয়া জারি করে কত ধারায়? ওনারা বলতে দেন। কোরক করে কত ধারায় এটা বলেন, কালকেও বলছি। পীযূষ, আর হুলিয়া কততে? 87। প্রয়োগ করছে 88 ধারায়। প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করে 89-তে। 89 ধারায় আমি প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার চাইছি, দেয় নাই, সেই ক্ষেত্রে আপিল 405-এ। এই যে দেখেন, 89 ধারার অধীন প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে 405 ধারায় আপিল। এরপরে চলে আসেন, 118 ধারার অধীন মুচলেকার আদেশের বিরুদ্ধে 406 ধারায় আপিল। ওই যে আমার শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ দেয় 118 ধারায়, আর মুচলেকার আদেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে আপিল। কত ধারায়? 406 ধারায়। 408 না, 406। কি ফেরদৌস, তালে তালে বলে ফেলতেছেন নাকি? 122 ধারার অধীন জামানত লেখা আছে না? জামানতের পাশে একটু লেখেন জামিনদার।
122 ধারার অধীন জামানত বা জামিনদার গ্রহণ করতে অস্বীকার করা, বা জামানত আছে না, আবার আবার জামিনদার লেখেন। না না, কাটেন না, জামিনদার লেখেন, কাটার দরকার নাই। আর ইসমাইল, ওই যে লিলি মেয়েটা, ওনারে খবর দেবেন, বলবেন যে তোমাকে শোকজ নোটিশ দিছে। আচ্ছা, তাহলে দেখেন যে 122 ধারার অধীন জামিনদার বা জামানত গ্রহণ করতে অস্বীকার করা বা জামিনদার বা জামানত নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কত ধারায়? 406 ক। 406 ক। এই বিধান বিধান এগুলো সবগুলো আমরা বিস্তারিত পড়বো, আপাতত জাস্ট জেনে যাচ্ছি যে কোন কোন জায়গায় আপিল করা যায়। তারপরে দেখেন 476 এবং 476 ক ধারায় কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে, এটা গোল্ডেন, কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে 476 খ ধারা অনুযায়ী আপিল করা যাবে। এই বিধানটা আমরা বিস্তারিত পড়ছিলাম, আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন। 476 বা 476 ক ধারায় কোন কোন আদালত, এটা বলতেন, দেওয়ানি, রাজস্ব আর কে, ফৌজদারি আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে কত ধারায়? 476 খ। 476 খ। তো এইগুলার বিরুদ্ধেই মোটামুটি আপিল করা যায়। এখন আমরা চলে আসি ফৌজদারিতে আপিল আদালত কে কে আছে, মানে উপরের আপিল গুলা কোন কোন আদালতে করা যায়। দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন নিম্নলিখিত আদালতে আপিল দায়ের করা যেতে পারে। 1 নম্বরে দেখেন হাইকোর্ট বিভাগ, 2 নম্বরে কে দায়রা জজ, 3 নম্বরে কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 4 নম্বর লেখেন, 4 নম্বরে লেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ব্র্যাকেটে লেখেন 406 ক। 406 ক, ক, ক খ গ ঘ ক। 5 নম্বরে লেখেন জেলা ম্যাজিস্ট্রেট, 5 নম্বরে লেখেন জেলা ম্যাজিস্ট্রেট। জি, জেলা ম্যাজিস্ট্রেট, ব্র্যাকেটে লেখেন 406 ক। এডিসির কাছে আপিল করা যায়, তাই এডিসির কাছে যে আপিল করেন, এই ডিসি কে বলেন? না, ডিসি তো ডেপুটি কমিশনার হইলো, না সংক্ষেপে স্যার ডিসি 4 কেন? নাম্বারে কি বলছেন? 4 নম্বরে বলছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। গতকাল ব্যাখ্যা দিছিলাম, মনে আছে? ডিসির পদ কয়টা বলেন, কি কি? ফৌজদারি কার্যবিধি অনুসারে ওনারা কি বলে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। দেওয়ানি কার্যবিধিতে কি বলে? আর জেলা প্রশাসনের কাজ করলে ওনারা কি বলে? ডেপুটি কমিশনার। শুনেন, তো নরমালি এই কয়েকটা আদালতের আপিল এখতিয়ার আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা তো অতিরিক্ত দায়রা জজের কাছেও আপিল করি, আমরা তো এডিসির কাছেও আপিল করি, আমরা তো ওই অতিরিক্ত চিফ জুডিশিয়ালের কাছেও আপিল করি, বাট ওই আপিলগুলো হওয়ার কথা ছিল কার কাছে? ওই দায়রা জজের কাছে আপিল, উনি সেই আপিলটা শুনতে ক্ষমতা দিছে কারে? অতিরিক্ত। বুঝতে পারছেন? সো নরমালি ধরে নেওয়া হবে ওটা দায়রা জজই, তার না, সে তো দায়রা জজ, তার দায়িত্বটা আর একজনের উপর অর্পণ করছে, এটা হলো কাহিনী। বাট তার অ্যাকচুয়ালি অরিজিনালি তার আপিল এখতিয়ার নাই। আপনি যদি একজনের সেরেস্তায় মামলা নিয়ে গেছেন, এখন ওই জায়গায় মনে করেন 4-5 জন প্র্যাকটিস করেন, এখন সিনিয়র একজনকে পাঠাইছে যে তুমি এই মামলাটা যে জামিন করাই আলো, তার নাম কি? তার হবে, সে পাঠাইছে, যার সেরেস্তায় গেছেন
সেই তো অমুকের কাছে, অমুক স্যারের কাছে গেছিলাম, উনি জামিন করাই দিছে। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে অনেকটা সেরকম। তো আমরা এখন চলে আসি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, এই যে টেবিল আছে এই জায়গা না, পরের পেজে চলে আসে। পাইছেন? জি, কালকে শহীদ হয়ে যাবেন পড়তে পড়তে। হম, আগামীকাল সোমবার বিকেলে। কি হয়েছে বলেন, কি প্রশ্ন দেন দেন। স্যার এই যে 410 ধারায় আপিল করতে কোন জায়গায় সেটা বলেন। 410 ধারায় হ্যাঁ, আপিল করতে কোথায়? এখনো তো পড়ছি তা। এটাই ধৈর্য সাত ধরেন, জানি, এই যে আট জানি, আসতেছি। 10 তো জানি না। আসেন। হ্যালো, দেখেন, আমরা এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে আজকে শেষ করব। দেখেন, মজার জিনিস এটা, আপনার শুধু পরীক্ষা না, কোর্ট কাছারিতে জানতে হবে। ফৌজদারি কার্যবিধি 407, 408, 410 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। পাইছেন? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে দণ্ডিত ব্যক্তি, গোল্ডেন দণ্ডিত ব্যক্তি, মানে যারে দণ্ড দেওয়া হয়েছে সে আপিল করবে। চলে আসি যে যে আপিল আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কত ধারায়? 407। দায়রা জজের কাছে কত? 408। হাইকোর্ট বিভাগে 408 আর 410। আমরা প্রথমে 407-এ চলে আসি। দেখেন 407 পাইছেন? দেখেন, আন্ডারলাইন করেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। মানে কি, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, ওই দণ্ডের বিরুদ্ধে আপিল হবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারায়? 407। ডান সাইডে দেখেন তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 100 জন। একটু বুঝেন বিপাশ সাহেব, বলেন তো, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার আছে কিনা দণ্ডাদেশের ক্ষেত্রে? আছে। কেমনে বলেন, ব্যাখ্যা দেন। শুনেন, আমি বলি, শুনেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল হবে দ্বিতীয় আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে। এখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো মহানগর এলাকায়। মহানগর এলাকায় কি দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে? নাই। মহানগর এলাকায় আছে কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। সো দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার নাই, কারণ মহানগর এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে যে দণ্ডাদেশের বিরুদ্ধে নিম্নের কোন আদালতের আপিল এখতিয়ার নাই, অপশনে থাকলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দায়রা জজ উপরে সবার আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এখতিয়ার নাই। বুঝছেন? 408-এ আসি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত যদি কারাদণ্ড দেয়, তাহলে আপিল হবে দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছে। দেখছেন? কে কে বলেন তো, কে কে দিলে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ। কত বছর? এক্সাক্ট 5 ইয়ার্স পর্যন্ত যদি দণ্ড দেয়, তাহলে আপিল হবে দায়রা জজ অথবা মহানগর দায়রা জজ। কত ধারায়? 408 ধারায়। এবং তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। কত অনুচ্ছেদ অনুসারে? 154। পাইছেন? নির্মল, তাহলে 400
আট পরে আবার আসি, দেখেন 408-এ যে শুধু দায়রা জজের কাছে আপিল করা যায় তা না, হাইকোর্ট বিভাগেও আপিল 408-এ আছে। এই যে দেখেন, যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক মেয়াদের কারাদণ্ড দিলে সেক্ষেত্রে আপিল হবে কোথায়? যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক মেয়াদে কারাদণ্ড দিলে হাইকোর্টে, আর হাইকোর্টে আপিল গেলেই তামাদি মেয়াদ 60 দিন। কতদিন? তামাদি আইনের কত অনুচ্ছেদ? 155। বুঝছেন? তাহলে ভাই যে জিনিসটা খেয়াল করেন, যে আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের, দেখি তানভীর সাহেবই বলেন পারেন কিনা, যে যুগ্ম দায়রা জজ কতদিনের কারাদণ্ড দিতে পারে সর্বোচ্চ? শুরুর দিকে পড়ছিলাম, মনে আছে নিমল সাহেব? কোথায় বলা আছে? কত দ্বারা মনে পড়ে? 31-1-ক। 31-3। ধন্যবাদ। 31-3-এ বলেছে যে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 10 বছর। তাহলে ভাই যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে আপিল কার কাছে? দায়রা জজ। 5 বছরের বেশি দিলে হাইকোর্টে। কত দ্বারা? 408। এছাড়া একটা ব্যতিক্রম আছে, দেখেন, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির গোলদেন 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতা অপরাধের শাস্তি দিলে রাষ্ট্রদ্রোহিতা অপরাধের শাস্তি দিলে, রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে আমরা দণ্ডবিধিতে পড়বো। রাষ্ট্রদ্রোহিতা হলো সরকারকে নিয়ে কোনো কথা বললে, আকার ইঙ্গিতে বললে, হিংসাত্মক বা বিদ্রুপাত্মক কিছু করলে সেটাই রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রকে নিয়ে না, কাকে নিয়ে? সরকারের নিয়ে। আপনি যদি ইউনুস সাহেবরে নিয়ে, সাজিদ সাহেবরে নিয়ে কিছু বলেন, সাজিদ তো না, বর্তমানে আছে কি আসিফ ভুইয়া, তাদেরকে নিয়ে কিছু বললে সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ওই যে একজনকে গ্রেফতার করছে চিন্ময় প্রভু, এখনো আছে নাকি নির্মল, জানেন? নির্মল তো খোঁজ খবর রাখে না। দেখেন, তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা কে করতে পারে এটা এবার আমরা জেনে গেছি। কে করতে পারে জানেন? সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি। আমি আপনি গিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা করলে আমলে নেওয়া হবে না। তো তাহলে এখানে নরমালি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হবে দায়রা জজের কাছে, বাট এই জায়গায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। স্পেশাল বিধান। রাষ্ট্রদ্রোহিতার মামলায়, রাষ্ট্রদ্রোহিতা ইংরেজি হলো সেডিশন, SEDITION, সেডিশন, SEDITION, সেডিশন। তো রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলে, ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কোথায়? হাইকোর্ট। বাট রাষ্ট্রদ্রোহিতা ছাড়া অন্য কোন মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কোথায়? দায়রা জজ। মনে থাকবে? আর হাইকোর্টে গেলেই তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 55 বলেন নাকি কেউ? না, অনেকে বলে 55। তো দেখেন, আচ্ছা আমরা 410-এ চলে আসি। দেখেন, দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে। এই জায়গায় একটু লিখে রাখেন, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ লেখেন। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোনো দণ্ড দিলে আপিল কোথায়? হাইকোর্টে। কোথায়? হাইকোর্টে। এটা হলো কত ধারায়? 410 ধারায়। কি নির্মল, 410 পাইছেন? হত্যা মামলায় দণ্ড দেয় কে? দায়রা জজ। তাহলে আপিল কোথায়? কত ধারায়? 410। বুঝছেন? আমাদের কিন্তু একই, কতদিন? 60 দিন। দেখেন, এখানে একটু নিচে লেখেন, 409 ধারা লেখেন। 409 ধারা, 8-এর পর 9 লিখলেই ভালো হয়। বা যে জায়গা খুশি এক জায়গায় লেখেন। সরকার
বা দায়রা জজ নির্দেশ দিলে নির্দেশ দিলে অতিরিক্ত দায়রা জজও আপিল শুনানি করতে পারে। সরকার বা কে বলেন? তাহলে আমাদের অতিরিক্ত দায়রা জজেরও আপিল এখতিয়ার আছে বিশেষ পরিস্থিতিতে, যদি নির্দেশ দিবে কে? সরকার বা দায়রা জজ। ঠিক আছে, তামাদি ওই যে দায়রা জজের যা তাই। তামাদি আমি একটু বলে দিই, জেলা পর্যায়ে গোপালগঞ্জে যত ফৌজদারি আপিল করেন তামাদি 30 দিন, আর হাইকোর্টে গেলে 60 দিন। এই হলো কথা। উনি তো মেইনলি দায়রা জজের আপিলটা শুনতেছে। 154, জি। কোর্টে গেলে বুঝবেন, কোর্টে যারা যান তারা এই বিষয়টা ভালো বুঝেন, যে আপিলটা দায়রা জজের করার কথা, দায়রা জজ না করে পাঠাই দিচ্ছে কারে? অতিরিক্ত দায়রা জজের কাছে, যে ওনার কাছে যান। নর্মালি আপিলটা অ্যাড্রেস করার কথা ছিল দায়রা জজরে, কিন্তু উনি ক্ষমতাটা অর্পণ করছে কার উপরে? অতিরিক্ত দায়রা জজরে। তো দেখেন আমরা আজকে কি কি পড়লাম, একটু রিভিউ করি। আমরা আজকে শুরু করছিলাম 401 ধারা থেকে। সরকার কোন দণ্ড স্থগিত, সাসপেন্ড বা মওকুফ করতে পারে, রেমিট করতে পারে এই আপনার ফৌজদারি কার্যবিধি 401 ধারায়। অপরদিকে সরকার কোন দণ্ড কমিউট, হ্রাস বা পরিবর্তন করতে পারে 402 ধারায়। 401 আর 402-তে যে ক্ষমতাটা সরকার প্রয়োগ করতেছে, সেই ক্ষমতাটা রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারে শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 402 ক ধারায়। 402 ক ধারায়। ঠিক আছে। অপরদিকে দণ্ডবিধি অনুসারে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে 54 ধারায়, মওকুফ করতে পারে না, শুধু মৃত্যুদণ্ড কি হ্রাস করতে পারে 54 ধারায়, এবং যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়, অনধিক 20 বছর। অনধিক 20 বছর। এছাড়া আমি আপনাদের লিখে দিয়েছি যে প্রেরোগেটিভ অফ মার্সি, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, এটা আছে বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদ, এরপরে ফৌজদারি কার্যবিধির 402 ক, আর দণ্ডবিধির 55 ক। একটু লিখে নিয়ে। তো এই 3টা ধারার মধ্যে শুধুমাত্র ওনার ক্ষমতা কম ফৌজদারি কার্যবিধির অধীনে, আর বাকি 2 জায়গায় কিন্তু ওনার ক্ষমতা অসীম। এরপরে আমরা পড়েছি 403 ধারা, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি। ডাবল জিওপার্টি দণ্ড বা খালাসের ক্ষেত্রে প্রযোজ্য, খারিজ, অব্যাহতি, মুক্তি এগুলার ক্ষেত্রে প্রযোজ্য না। এবং এই ডাবল জিওপার্টি বিধান আমার দেওয়ানি কার্যবিধিতে আছে 11 ধারায়, সাক্ষ্য আইনের আছে 40 ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আছে 29 ধারায়, বাংলাদেশ সংবিধানের আছে 35-এর 2 অনুচ্ছেদ, জেনারেল ক্লোজেস অ্যাক্টের আছে 26 ধারায়। যারা লিখতে পারেন না ভিডিও থেকে লিখে নেবেন। এরপরে আমরা পড়া শুরু করলাম হলো কি আপিল। আপিল এখতিয়ার কোন কোন আদালতের আছে জানলাম। শুধু একটা আপিল আমরা আজকে পড়ছি, সেটা হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তামাদি মেয়াদ 30 দিন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিলে আপিল করতে হবে দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছে, 408 ধারায়, তামাদি মেয়াদ 30 দিন, 154 অনুচ্ছেদ। এছাড়া 409 ধারায় বলছে সরকার বা দায়রা জজ যদি ক্ষমতা দেয়, অতিরিক্ত দায়রা জজও অ্যাপিলেট পাওয়ার এক্সারসাইজ করতে পারে। এছাড়া 408 ধারায় আরো বলছে যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে, বা কোন ম্যাজিস্ট্রেট যদি সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দেয়, আপিল হবে কোথায়? হাইকোর্টে। হাইকোর্টে গেলেই তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। আর 410 ধারায় বলেছে দায়রা আদালত বা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ দণ্ড দিলে আপিল হবে হাইকোর্ট বিভাগে। 410 ধারায় তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। তো আপনারা আগামীকাল পরীক্ষা আছে,
366 থেকে এই যে দণ্ডাদেশ পর্যন্ত পড়ে আসবেন। এর সুফল এখন নাই, সুফল পরীক্ষার সময় পাবেন। 366 থেকে এই যে এই পর্যন্ত। তো অনলাইনে যারা আছেন ভালো থাকেন, আগামীকাল বিকাল 5:30 ক্লাস আছে। আল্লাহ হাফেজ।